তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। এখন মাঠে বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার গোলকিপারকে নিয়ে আমার সবচেয়ে ভালো যে গোলকিপারদেরকে নিয়ে আমার সবচেয়ে ভালো উক্তিটা মনে পড়ে ইকার ক্যাসিয়াস থেকে। স্পেনের 2010 সালের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ছিলেন ইকার ক্যাসিয়াস। একটা কথা বলেছিলেন যে মানুষ সুন্দর গোল প্রত্যাশা করে, সবাই সুন্দর গোল করতে চায়, আর আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি সুন্দর গোলগুলোকে আটকানোর। গোলরক্ষকদের কাজ গোল আটকানো। একেবারে বিশ্বকাপের সব আলোচনার আগে আমি সবার আগে একজন গোলরক্ষক হিসেবে আপনার কাছে যে জিনিসটা যে সুন্দর গোল আটকে দেয়া, এটা কতটা সৌন্দর্যমণ্ডিত ফুটবল? দেখুন, ফুটবলে গোলকিপারদের পজিশনটা যদি দেখেন, সবার চোখ থাকে গোলরক্ষকদের দিকে। অপোনেন্ট টিমের যদি আপনার অনেক ভালো ভালো প্লেয়ার থাকে, গোলরক্ষকরা যখন একের পর এক সেভ করে, সো এখানে গোলরক্ষকটা আমার কাছে মনে হয় যে কিং। একটা মানে ফুটবলে গোলকিপারদের পজিশনটা হয়তো অনেকে বলে খুবই ক্রিটিক্যাল বা নাজুক বলে। সো আমি মনে করি এই জায়গাটা হলো কিং, মানে রাজার মতো খেলা, যে অপোনেন্ট টিমের প্রত্যেকটা আক্রমণ একের পর এক সেভ করে দিবে এবং অপোনেন্ট টিমের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়ার পিছনে গোলরক্ষকদের অনেক অবদান। এই বিশ্বকাপে আমরা দেখেছি ভজিনা শুরু করেছে, এবং কেপ ভার্দের যদি আমি এই গোলরক্ষকের রূপকথার মতো উত্থান দেখি, আমার ওই বিশ্ব ফুটবলে এরকম পারফরমেন্স যদি দেখেন প্রথম ম্যাচ থেকে একটা ছোট দলের গোলরক্ষকের, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এবং এল রোমের কথা বলি, আপনার কুয়াসার গোলরক্ষক এক ম্যাচে 15টা সেভ করেছে। সো এই বিশ্বকাপটা আমার কাছে মনে হয় যে গোলরক্ষকদের বিশ্বকাপ, অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে এবং সামনে অনেক বড় বড় ম্যাচ আছে। ওই ম্যাচগুলোতে আমরা তাকিয়ে থাকবো তাদের দিকে। গোলরক্ষকদের বিশ্বকাপ আপনি বললেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি গোলরক্ষকদের এই ব্যাপারগুলো আপনার কাছে অনেক বেশি রোমাঞ্চিত করবে আপনাকে সাবেক, এবং গোলরক্ষকদের প্রতি আমার পার্সোনাল নিজের একটা ফ্যাসিনেশন আছে। সো গোলরক্ষকদের বিশ্বকাপ যেটা বললেন যে অনেকগুলো সেভ হচ্ছে, কিন্তু অনেকগুলো গোলও হয়েছে। অবভিয়াসলি অনেকগুলো গোল হয়েছে, অনেকগুলো আমরা সবকিছু সেভও দেখলাম। সব মিলিয়ে সোফার বিশ্বকাপটা সম্ভবত গোলের খেলা ফুটবল যেটাকে বলে, সেটা মনে হয় হার্ড কন্টেস্টই হচ্ছে সব মিলিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি হার্ড কন্টেস্ট হচ্ছে, বিশেষ করে স্পেশালি আমি মনে করি মেসি এবং কিলিয়ান এমবাপ্পের যে দৌড় শুরু হয়েছে 18-19 গোলের। সো আমার মনে হয় যে এই দৌড়টা আরও বেশি যাবে যত দিন যাবে, যত ম্যাচ যাবে, বিশেষ করে আর্জেন্টিনা এবং ফ্রান্সের দুজনের জন্য, এমবাপ্পে এবং মেসি, কে কাকে বিট করবে, কে কার রেকর্ড ভাঙবে। প্রজন্মেরও লড়াই হয়ে যায়। প্রজন্ম ট্রুলি যদি বলি, ধরেন আমার কাছে মনে হয় যে মেসি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই বয়সেও কিলিয়ান এমবাপ্পে আর মেসির সাথে যদি আপনি বয়সের পার্থক্য করেন, আমার কাছে মনে হয় যে মেসি এখনও 23 ইয়ার্স ওল্ড তার পারফরমেন্সে বলে। এবং এখন পর্যন্ত আমরা অনেককে দেখেছি এই বিশ্বকাপে, অনেক তরুণ খেলোয়াড়ের চোখ আমরা দেখেছি তাদের পারফরমেন্সগুলো। সো সব কিছু ছাড়িয়ে কিন্তু মেসি অন্যভাবে অন্য উচ্চতায় চলে গেছে তার পারফরমেন্স দিয়ে। তো আমার মনে হয় যে মেসি এবং আপনার এমবাপ্পে যদি আমরা দৈরত বলি, সেটা ভুল হবে, কারণ সামনে অনেক পড়ে আছে সময় এমবাপ্পের। সো মেসি তার সেরা সময় কাটাচ্ছে গত বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি। আমরা এমবাপ্পের কথা যখন আসে, অবভিয়াসলি ফ্রান্সের কথা আসে। একেবারেই গতকাল রাতে আরেকটা ফ্রান্সের দাপুটে পারফরমেন্স দেখলাম, 3-0 গোলের জয় সুইডেনের এগেনস্টে। সুইডেনকে একেবারে হেলা ফেলার টিম বলা যাচ্ছে না, বাট খুবই ম্যাগনিফিসেন্ট একটা টিম ছিল, এবং রেকর্ডের পর রেকর্ড আমরা দেখলাম। এমবাপ্পে সেকেন্ড পজিশনে চলে আসলো গোলদাতার তালিকায়, মাইকেল অলিসে রেকর্ড করলো। ফ্রান্স টিমটাকে কেমন লাগছে? সবাই বলছে, এমন গুঞ্জনও দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে, যে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সই হবে, বাদবাকি দলগুলো মূলত লড়াই করছে কে রানার আপ হবে সেটা। না, আমি এটা মানতে রাজি না। হ্যাঁ, অলিসে, দেমবেলে এবং এমবাপ্পের কথা বলি, অসাধারণ দুর্দর্শ তাদের অ্যাটাকিং সাইডটা, হ্যাঁ, বিশ্ব ফুটবলে। কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কেউই ফেভারিট নয়। আপনার নকআউট স্টেজের ম্যাচগুলো, হ্যাঁ, সুইডেনের সাথে ম্যাচ জিতেছে, কিন্তু লাইন আপ এবং দল হিসাবে যদি দেখি, ফ্রান্স এবং সুইডেন অনেক ডিফারেন্ট। সো ফ্রান্সের যে স্ট্যান্ডার্ড, ফ্রান্সের যে প্রোফাইলিং খেলোয়াড়, এবং খুব ভালো শেপে আছে ফ্রান্স। সো আমার মনে হয় যে এই দলটার বিরুদ্ধে ওরা প্রথমার্ধের শেষ পর্যন্ত যত সময় ছিল, ধরেন গোল কনসিড করে নাই, তারা চেষ্টা করে গেছে। সো দিন শেষে আপনার বুঝতে হবে যে ফ্রান্সের শক্তিটা কোথায়। সো আমার মনে হয় যে দুর্দর্শ ফ্রান্স, এবং এই ফ্রান্স কিন্তু আপনার অবশ্যই ফাইনালে যেতে হলে তাদেরও হার্ডেলস
টপকাতে হবে, বিশেষ করে স্পেন আছে, পর্তুগাল মরক্কো আছে, আছে, মরক্কো তারপরে আছে। মরক্কোর সো আমার মনে হয় যে এখানেই আমরা বলতে চাই না এখন ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, কিন্তু ফ্রান্সের হ্যাঁ যোগ্যতা আছে। তারা যেই লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তারা ফাইনাল খেলেছে, সো ওরা ডিজার্ভ করে ওদের দল হিসাবে যে ওরা ফাইনাল খেলা। আমরা ফ্রান্স এবং যে ম্যাচটা হলো সুইডেনের যে ম্যাচটা হলো সেই ম্যাচের গোলগুলোর দিকে আমরা যাব। কিন্তু ফ্রান্স এবং সুইডেনের যে ম্যাচটা হয়ে গেল, এমবাপ্পে এবং ডেম্বেলের জুটিটা আমরা যদি দেখি সেখান থেকে সবগুলোই দেখি, আমরা সেই জায়গাগুলোতেও যাব। আমরা ফার্স্টের গোলগুলো ফার্স্টে দেখতে চাই। প্রথম গোল কিলিয়ান এমবাপ্পে দেখেছেন একদম চমৎকার গোল করেছে, মানে ডিফেন্স লাইনকে কোনো সুযোগই দেয়নি। দেখেন বলটা ধরেছে, ওকে পাস ওয়াল করলো, একজনকে কাটালো একদম। এই যে স্টপারটা দাঁড়িয়ে আছে যে হাত দিয়ে, সে যদি যখনই সে বলটাকে নিয়ে ড্রিবল করে জাস্ট ঢুকেছে, তখন তার উচিত ছিল আরও সামনে আসা, ক্লোজ করা। কারণ এমবাপ্পের এছাড়া আর কোনো সুযোগ ছিল না। সে যদি আরও 2 স্টেপ সামনে আসতো তাহলে সেকেন্ড পোস্টে একদম পুরা ফার্স্ট পোলে গোলরক্ষক। অবভিয়াসলি আপনার স্টপারটা, লাস্ট স্টপারটা আপনি দেখেন দাঁড়িয়েছে কোথায়, গোলরক্ষকের সামনে। গোলরক্ষকের ভীষণ নষ্ট করে দিয়েছে, ভীষণ নষ্ট করেছে। এবং সে যদি 2 স্টেপ সামনে আসতো, একটু চেপে থাকতো, তাহলে সেকেন্ড পোস্টটা ব্লক ছিল, টোটাল এটা গোল হতো না, এটা গোল হতো না। এবং তারপরে ভেরি গুড ফিনিশিং। আপনার এমবাপ্পের মতো খেলোয়াড়কে আপনি যখন এখানে স্পেস দিবেন, সে ইজিলি বলটাকে ফিনিশ করবে। সো এখানে সে তো আর মানে একদম নবীন, একদম ফার্স্ট টাইম খেলতে আসেনি, সে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হিসেবে আমরা জানি, বলাই যায়। ফ্রান্সের সেকেন্ড গোলটার দিকে আমরা এরপর যাব, বাট খুবই চমৎকার একটা ফার্স্ট গোলের পর ফ্রান্সের সেকেন্ড গোল মাইকেল অলিসের থ্রো, কিছু করার নেই। এই দেখেন আপনি মার্কিং, পুয়ার মার্কিং একদম। অলি যখন বলটা দিচ্ছে সাথে দেখুন বলটা স্টপারগুলো দেখেন, ডিফেন্স লাইনগুলো দেখেন কি করছে, বলটা নিয়েছে, হ্যাঁ কোনো বাধা নেই মাঝখানে, দেখুন পুরো ওপেন স্পেসে। এবং 5 জনের 5 ম্যাচ এই যে দুজন এই যে রানিংটা করছে ইন বিটুইন টু ডিফেন্ডার, জাস্ট ওয়াল করলো, ও অনেক ছেড়ে দিয়েছে, এই স্ট্রাইকারটাকে টোটালি ছেড়ে দিয়েছে। ব্র্যাডলি বারকোলাকে আপনি এভাবে স্পেস দিতে পারেন না, স্পেস দিলেই এটা বিপদ। এই প্রজন্মের অন্যতম সৃষ্টিশীল একজন মিডফিল্ডার, উইঙ্গার, এবং দুর্দান্ত একটা সেটা 2 পায়ের ফাঁক দিয়ে দিয়েছে। সো এখানে ওরা ক্লোজ করা উচিত ছিল, অনেক ক্লোজ করা উচিত ছিল। ওকে, আমরা এর পরের গোলটার দিকে ধীরে ধীরে যাব। মাইকেল অলিসের গোল, অলিসের 5 নাম্বার অ্যাসিস্ট হলো, এবং ওয়ার্ল্ড কাপে এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটা ছিল পেলের, সেটার খুব কাছে চলে গেলেন তিনি। লাস্ট গোলটা ওয়ান্স अगेन অলিসে, আবার অলিসে, এমবাপ্পে এন্ড ফিনিশ। সো আপনি যখন অলিসকে ওপেন স্পেসে ছেড়ে দিবেন এবং সে তার যে ফাইনাল বলগুলো দেওয়া, সো এটা অসাধারণ। আপনার এখন পর্যন্ত বিশ্বকাপে যে কয়জন ক্রিয়েটিভ মিডফিল্ড আছে তার মধ্যে ওয়ান অফ দেম। দেখেন বলটা ফাইনাল একটা বল ছাড়লো, এমবাপ্পেকে ছেড়ে দিল, টোটালি এমবাপ্পে এরকম যদি ডিফেন্ডিং আপনার ছোট ছোট মিস্টেক করে, বিশেষ করে ফ্রান্সের সাথে, তাহলে আপনারা ইজিলি গোল করবে ওরা। এবং ফ্রান্সের সঙ্গে সম্ভবত সবচেয়ে বড় লড়াইটা যে কোনো দলের হবে হয়তোবা মনোসংযোগটা ধরে রাখা, ম্যাচের 90 মিনিট পর্যন্ত একই ভাবে মনোযোগটা ধরে রাখা। আপনি ডেম্বেলে, অলিস এবং এমবাপ্পেকে আটকানোর জন্য অবভিয়াসলি আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। সো এখানে মেইন অলিস কিন্তু রোলটা প্লে করে। আপনি প্রত্যেকটা বল কিন্তু সে দেখেন আপনি অ্যাসিস্টগুলো করে, প্রত্যেকটা অ্যাসিস্ট এসেছে ওর পা থেকে। সো অবভিয়াসলি তাদের মেইন কি প্লেয়ার হলো অলিস বলটা দেয়, আর এমবাপ্পেরা পজিশনে থাকে, এমবাপ্পে এবং আপনার ডেম্বেলের কথা বলছি। জি দেখুন ফ্রান্সের এই যে অতিমাত্রা অ্যাটাক নির্ভর, আমরা যাদেরকে কথাই বলছি, অলিসের কথা বলি বা আমরা এমবাপ্পের কথা বলি, ব্র্যাডলি বারকোলার কথা বলি, ডেম্বেলের কথা বলি, প্রত্যেকেইকে দেখা যাচ্ছে মূলত অ্যাটাকিং ঘরানার প্লেয়ার, এবং তাদের অ্যাটাকিং ফেজটা খুব বেশি স্ট্রং। কিন্তু ডিফেন্সিভে দেখুন, ডিফেন্সিভে অনেক সুযোগ আছে যদি আপনার অপোনেন্ট টিম ভালো থাকে। এবং আমি মনে করি যেমন এখানে ধরেন স্পেনের কথা বলবো, স্পেন এবং পর্তুগাল মিডফিল্ড যারা, তারা কিন্তু ভাঙার ক্ষমতা আছে এই ফ্রান্সের ডিফেন্স লাইন। সো আমার মনে হয় অ্যাটাকিং ইজ আপনি আনডাউটলি বেস্ট অ্যাটাকার আপনার ফ্রান্স টিম। জি, আমার মাইকেল অলিসেকে নিয়ে আমার একটা অবজারভেশন, যেটা আমার পার্সোনাল অবজারভেশন, আমি আই হোপ আপনি অ্যাগ্রি করবেন সেই জায়গাটাতে, যে অলিসেকে আমরা বায়ার্ন মিউনিখে যখন সে খেলে তখন আমরা দেখেছি প্রপার উইঙ্গার,
জি। একেবারে তার গোল স্কোরিং অ্যাবিলিটি পুরোটা ইউজ করেছে। বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে আমরা অলিসেকে উইঙ্গার হিসেবে দেখলাম, জি। পরবর্তী ম্যাচগুলোতে তাকে একটু পেছনে আনা হলো, তাকে একেবারে অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটা দেওয়া হলো। গোল স্কোরিং তাকে দেখা যাচ্ছে না, অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করছেন। এবং তারকে নিচে নামানোর পরে এমবাপ্পে এবং ডেম্বেলে অনেক বেশি ফ্রি স্পেস অপার পাচ্ছেন, ব্রার্কোলা ইনসাইড রান দিতে পাচ্ছেন। অলিসেকে কি উইঙ্গার হিসেবে রাখা যেত না, নাকি শুধুমাত্র তার এই ভিশন অ্যাবিলিটিটার কারণে তাকে নিচে নামিয়ে অ্যাকচুয়ালি ফ্রান্স? দেখুন এখানে ডেম্বেলে, আমি অলিসের কথা বলছি, দিদিয়ের দেশমের কথা বলবো, যে কোচ উনি চিন্তা করেছেন তার দলের এরকম একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার প্রয়োজন, যেটা অলিসের মধ্যে আছে। সে বলটাকে ধরে কি প্লেয়ার লাইকে কি রোল প্লে করে, তার ফাইনাল পাসগুলো দেখেন, পেনিট্রেশন পাসগুলো অসাধারণ। এবং তাকে যদি ভিতরে খেলানো হয় তাহলে অপোনেন্ট টিম কিন্তু সত্যি থ্রেটে পড়বে, কারণ তার বল ধরে যখন স্পেসগুলোতে দেয়। আর দুটো উইং দিয়ে ধরেন আপনার এখানে ডেম্বেলে সামটাইম কিন্তু সাইডে চলে যায়, উইং দিয়ে খেলতে পছন্দ করে। সো আমার মনে হয় যে বেটার অপশন ছিল দেশমের কাছে, ও যদি মাঝমাঠে থাকে তাহলে অ্যাটাকিং রোলটা ভালো প্লে করতে পারবে, এবং ডেম্বেলে, অলিস এবং বারকোলা তাদের জন্য সুবিধা হবে বেশি। ফ্রান্সের আপনি আরেকটা জিনিস বললেন আমাকে এইমাত্র, সেটা আমার একেবারে নজরের বাইরে ছিল, যে ফ্রান্সের মিডফিল্ডটাকে ভাঙার সক্ষমতা অনেক, বা ফ্রান্সের যে ডিফেন্স লাইনটাকে ভাঙার অনেক বেশি সমস্যা, এটাই কি এবারের ফ্রান্সের সবচেয়ে বেশি উইকনেস কিনা? যে দেখুন সালিবা দায়দের যে, দেখুন আমার মনে হয় যে এই দলটার ধরেন এখনও কিন্তু ওইরকম চ্যালেঞ্জের মুখে পড়েনি অ্যাটাকিং সাইড, যেমন ভিনিসিয়া জুনিয়ররা খেলছে, মেসি খেলবে, সো স্পেনের যারা আছে, সো স্পেন টিমটার কথা বলবো, ওদের কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে ভাঙার। এবং স্পেনের সাথে যখন এই ফ্রান্স খেলবে তখন অন্য প্যাটার্নে খেলবে, আপনি অ্যাটাক করবে কিন্তু মেইন রোলটা প্লে করতে হবে আপনার ট্রানজিশনে যখন আপনার স্পেন বল পায় তখন কিন্তু আপনার স্পেনকে আটকানো খুবই মুশকিল, বিশেষ করে তাদের লামিন ইয়ামাল এবং নেকো উইলিয়ামসের মধ্যে দুজন অবভিয়াসলি। সো আমি এই জন্য বললাম এখন পর্যন্ত সেই পেজটা ওরা পার করেনি। ফ্রান্স যদি বলি যে এখনও আপনি যতই বলেন যে সুইডেনের অ্যাটাকিং সাইড, হ্যাঁ ওদের ইসাক এরা একটু উপরে একটু থ্রেটেড, কিন্তু আপনার ওই ধরনের আপনার ক্রিয়েটিভিটি মিডফিল্ড থেকে যে বলগুলো দেওয়া, যেটা অলিস দিচ্ছে, সেরকম প্লেয়ার কিন্তু আমরা দেখছি না এখন পর্যন্ত। আমরা এমবাপ্পের যে গতকালকে পারফরমেন্স, দুটো গোল করলেন, এবং সেটা এমবাপ্পের পারফরমেন্সটা আমরা একটু দেখতে চাইবো। গতকালকে এমবাপ্পের পারফরমেন্সটা, দুটো গোল, অ্যাসিস্ট নেই যদিও, টাচ 55টা, সেখান থেকে 34টা সফল পাস এবং দুটো গোল, 5টা সুযোগ তৈরি করেছেন, 4টা শট অন টার্গেট রেখেছেন। এবং আমি ঠিক জানি না, মানে মাদ্রিদে তার ওয়ার্ক রেট নিয়ে অনেক কথাবার্তা হয়, যে তিনি বক্সের আশপাশে থাকতে পছন্দ করেন, বিল্ড আপে বা ডিফেন্সিভ ওয়ার্ক রেটে তাকে অত একটা দেখা যায় না। সেটা মাদ্রিদ ভক্ত যারা আছে তাদেরও একটা নিজেদের অভিযোগ আছে, কিন্তু বিশ্বকাপ আসলে কেন যেন এমবাপ্পে একেবারে আলাদা একটা প্লেয়ার। কারণ বিশ্বকাপে তার ফোকাসটা তার জাতীয় দলের জন্য, সে যেই লেভেলে সে সাপোর্ট দেয় সেটা ক্লাবে দেয় না। আপনি যদি দেখেন, কারণ হলো দিদিয়ের দেশমের হাতে অনেক অস্ত্র আছে, এমবাপ্পে না থাকলেও টিম বের করার ক্ষমতা অনেকের আছে। সো এমবাপ্পের চিন্তা যে হ্যাঁ এমবাপ্পেকে হয়তো আপনার রিয়াল মাদ্রিদে দেখেন যে এই রোলটা প্লে করে না, কারণ সে আসলে ক্লাব লেভেলে সে ক্লাব প্লেয়ারদের সাথে এবং তার সেই ধরনের একটা কমিউনিকেশান যদি বলেন একদম যেটা আপনার ফ্রান্স টিমের সাথে আছে, সেটা কিন্তু হয়নি। আপনি রিয়াল মাদ্রিদের পারফরমেন্স যদি দেখেন এবং এমবাপ্পেকে দেখেন, যে এমবাপ্পে ধরেন আপনার ফ্রান্স টিমের জন্য সেরা খেলা খেলছে, সেই এমবাপ্পে কিন্তু ক্লাবে দিতে পারছে না, ডিউ টু অবশ্যই এখানে তার, আমি জানি না এটা ডিউ টু তার উপর ডিপেন্ড করে সে কতটুকু অ্যাডাপ্ট করেছে টিমের সাথে। তো এই জায়গাটা সবাই ইম্পর্টেন্ট। এবং আমরা দেখেছি এই রিয়াল মাদ্রিদ কিন্তু কোচ চেঞ্জ করে দিয়েছে, ডিউ টু মরিনোকে এনেছে এই জিনিসগুলো ঠিক করার জন্য। কারণ ড্রেসিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যত বড় মাপের প্লেয়ার হোক, তাকে মেনটেন করার ক্ষমতা কিন্তু সব কোচের হয় না। সো আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ একটা ডিসিশন নিয়েছে স্পেশাল ওয়ানকে ফিরিয়ে আনার। সো এই জন্যই বলবো যে ফ্রান্স টিমে খেলা এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদে খেলা, এখন হয়তো জিনিসগুলো অনেক চেঞ্জ হবে। রিয়াল মাদ্রিদ এই জিনিসটা বুঝেই কিন্তু সেই স্পেশাল ওয়ানকে আবার দিয়েছে। সো আমার মনে হয় ফ্রান্স টিমে যদি বলি যে এমবাপ্পে না থাকলেও কিন্তু টিম ম্যাচ উইনার অনেক খেলোয়াড় আছে, যেটা আমরা দেখেছি অলরেডি। এমবাপ্পের আরেকটা জিনিস আমরা হয়তোবা সবাই একটু ওভারলুক করি, একটা জিনিস সুযোগ তৈরি করা, বিগ চান্সেস ক্রিয়েশনের বেলায় এমবাপ্পেকে 5টা বিগ চান্সেস ক্রিয়েশন গত ম্যাচে আমরা দেখলাম। এমবাপ্পের মিডফিল্ড বা প্লে মেকিং রোলটাও হয়তোবা একটু আড়ালে চাপা পড়ে যায় তার এই অতিমানবী স্কোরিং অ্যাবিলিটি। দেখুন ওর
স্পিড সব কিছু আছে, একটা কমপ্লিট ফুটবলারের যা যা প্রয়োজন সব কিছু এমবাপ্পের মধ্যে আছে। দেখুন আমরা ফিউচার স্টার যদি দেখি, আমরা মেসিকে দেখে সবাই মেসি ভক্ত, একটা সময় মেসি থাকবে না, এমবাপ্পে কিন্তু আরও অনেক দূর যাবে। সো আমার মনে হয় এমবাপ্পের ভিতরে সব কিছু আছে কোয়ালিটি, শুধু সে যদি তার এই ফোকাসটা ধরে রাখে, আমার তো মনে হয় সে আরও 3টা বিশ্বকাপ খেলার যোগ্যতা থাকবে তার বয়স যেহেতু আছে 27 বছর বয়স, আরো 3টা বিষয় খেলতে পারে। এমবাপ্পের সাথে গতকালকে কিন্তু আরেকটা এমবাপ্পের একটা রেকর্ডও করে ফেললেন, সেটা হচ্ছে ওসমান ডেম্বেলের সঙ্গে এমবাপ্পের সেই রেকর্ডটা। আমরা সেই জায়গাটায় যেতে চাইবো। এমবাপ্পে ডেম্বেলে জুটি, এই জুটিটা থেকে 6টা গোল এসেছে বিশ্বকাপে, এবং এটা বিশ্বকাপের যে কোনো জুটির বেলায় সর্বোচ্চ। এর আগে মিরোস্লাভ ক্লোজ এবং মাইকেল বালাক, জার্মানির দুজন আইকনিক প্লেয়ার, তাদের জুটি থেকে 5টা গোল আসছিল, সেটাকে গতকালকে ব্রেক করলেন। এমবাপ্পের 4টা অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন, ওসমান ডেম্বেলে 4টা অ্যাসিস্ট থেকে এমবাপ্পে গোল করেছেন, এবং এমবাপ্পের 2টো অ্যাসিস্ট থেকে ডেম্বেলে গোল করেছেন। এবারে ওয়ার্ল্ড কাপে এমবাপ্পে সফল পাস দিয়েছেন 79টা, ডেম্বেলে দিয়েছেন 127টা। গোলের শট এমবাপ্পের আছে 9টা, ডেম্বেলের 5টা। টাচ হচ্ছে এমবাপ্পের 143, ডেম্বেলে 210। সুযোগ তৈরি করেছেন, বিগ চান্স ক্রিয়েশন এমবাপ্পে করেছেন 6টা, ডেম্বেলে করেছেন 9টা। এই জুটিটা ঠিক কতটা ভয়ঙ্কর? আপনি একটা জিনিস খেয়াল করুন, 143 টাচ করেছে হলো এমবাপ্পে। ডিউ টু এখানেই বোঝা যাচ্ছে যে ওসমান ডেম্বেলে বল মানে যখন রিগেইন করার জন্য সে কিন্তু একদম নিচে নেমে আসে, যেটা এমবাপ্পে আসে না। সো এখানেই বোঝা যাচ্ছে, এবং যতগুলো অপশন তৈরি হচ্ছে অ্যাসিস্ট থেকে শুরু করে সব কিছুতে কিন্তু ডেম্বেলে অনেক আছে। এবং পাশাপাশি আপনার এমবাপ্পের কথা, এমবাপ্পে হলো অ্যাটাকিং থার্ডে যখন এমবাপ্পের পায়ে বল থাকে তখন কিন্তু অবশ্যই এমবাপ্পেকে স্পেশাল মার্কিংগুলো করে, তখন তার অপশনগুলো বন্ধ হয়ে যায়, তখনই সে একটা ফাইনাল একটা পাস দেয়। সো এমবাপ্পের কাজটা হলো সে গোল করার চাইতে সে তখন মনোযোগী হয়ে তার দলের খেলোয়াড়কে দিয়ে গোল করানো। এখানে অ্যাসিস্টের জায়গায় আমরা দেখেছি সফল পাস যদি দেখেন আপনার অ্যাসিস্টও 2টা করেছে আপনার এমবাপ্পে, আর 4টা করেছে আপনার ডেম্বেলে। সো আমার মনে হয় যে ডেম্বেলে বলটা ধরে নিচে থেকে ধরে সে একটা ভালো পাস দিচ্ছে, একদম ফাইনাল থার্ডে যে বল দেওয়া সব কিছু কিন্তু হচ্ছে ডেম্বেলে। এবং কিলিয়ান এমবাপ্পে থাকে শুধু সুযোগের অপেক্ষা, তাকে স্পেস দিলে আপনি অবভিয়াসলি সেই ওইগুলো কাজে এই জুটিটা ঠিক কতটা ভয়ঙ্কর আপনার চোখে? অবভিয়াসলি আপনি মাইকেল অলিস, ডেম্বেলে এবং এমবাপ্পের কথা বলি, এরা এই ত্রিমুখী অ্যাটাক বিশ্বকাপে যে কোনো দলের জন্য ডেঞ্জারাস। এবং এই 3জন যদি যে দলেই থাকে তারা অবভিয়াসলি চিন্তা করে যে তারা ফাইনাল খেলবে। সো তাদের শক্তির উপর ডিপেন্ড করেই কিন্তু ফ্রান্স দলে সবাই আমরা বাজি ধরে যে এই ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল খেলবে ডিউ টু তাদের পারফরমেন্স। ডেম্বেলেকে একটু সম্ভবত আমরা আড়ালে রাখছি, গোল স্কোরিংটা একটু কম হচ্ছে ফ্রান্সের। এবং ইভেন ফ্রান্সের যতগুলো গোল হলো, ফ্রান্স টোটাল 12টার মতো গোল করেছে, তার মধ্যে ব্রারকোলার 2টো আছে গোল, ডেম্বেলের আছে 4টা, 6টা হচ্ছে এমবাপ্পের। ফ্রান্সকে যদিও বলার সুযোগ নেই যে ফ্রান্স এমবাপ্পের উপর একটু বেশি ডিপেন্ড করছে অন্তত স্কোরিংয়ে, বাট ইফ এমবাপ্পের যদি কোনো ইনজুরি হয়, আমরা প্রত্যাশা করি না কোনো অ্যাথলেটই ইনজুরিতে পড়ে, প্রত্যেকটা অ্যাথলেট ফিট থেকে তার দেশকে রিপ্রেজেন্ট করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু যদি কোনো কারণে ইনজুরি হয় বা কোনো নিগলস দেখা যায়, সেক্ষেত্রে কি ফ্রান্সকে একটু ভুগতে হবে কিনা এমবাপ্পে না থাকায়? দেখুন এমবাপ্পে যখন থাকে অপোনেন্ট টিমের একটা মানে পলিসি থাকে যে এমবাপ্পে থাকা মানে একটা শক্তি বাড়া। যেমন আপনি মেসিহীন ধরেন আর্জেন্টিনাকে নিয়ে একরকম ভাববে, পরিকল্পনা করবে, এমবাপ্পেহীন ফ্রান্সকে নিয়েও পরিকল্পনা করবে। সো এখানেই বোঝা যায় যে তার গুরুত্ব, এবং দলের অনেক ইম্পর্টেন্ট একটা খেলোয়াড় রোল প্লে করে, এবং এমবাপ্পের মধ্যে যে কোনো মুহূর্তে গোল করার সক্ষমতা আছে। সো এখানে ডেম্বেলে এবং আপনার অলিসের কথা বলছি, অলিস একটু পিছন থেকে খেলছে, অলিস হলো আপনার কি রোলটা প্লে করছে। স্কোরার হিসেবে যদি বলি যে এমবাপ্পে ডেঞ্জারাস, এমবাপ্পের বিকল্প যদি আমরা ফ্রান্সে ভাবি অবশ্যই ডেম্বেলের কথা বলবো, কিন্তু ডেম্বেলেকে কি ধরনের পরিকল্পনা নিয়ে ডেম্বেলের বিরুদ্ধে খেলবে সেটাও কিন্তু অপোনেন্ট টিমের কোচরা কিন্তু অ্যানালাইজ করে রাখবে। বিপ্লব ভাই, অনেক আলাপ হলো ফ্রান্স টিমটা নিয়ে, আমরা আরও আলাপ করবো, আরও আলাপের সুযোগ আছে এই চ্যাম্পিয়ন মেন্টালিটি টিমটা নিয়ে। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ভাইয়া, আমরা ফ্রান্স টিমটাকে নিয়ে আলাপ করছিলাম, এবং ফ্রান্স টিমটাকে আরেকটু যদি আমরা অ্যাড করতে চাই যে এই ফ্রান্স নেক্সট ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে,
এরপর স্পেন, মরক্কোর সঙ্গে তাদের একটা ম্যাচ পড়ার সম্ভাবনা আছে। মরক্কো যদি তারা কানাডাকে হারাতে পারে তাহলে মরক্কোর সঙ্গে তাদের ম্যাচ হতে পারে। মরক্কো ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে এই ফ্রান্সের জন্য? বিকজ আমরা মরক্কোকে কিন্তু যতটাই বলা হতো, এখন এই মুহূর্তে আফ্রিকার ফুটবলের সবচেয়ে বড় দল, তারা র্যাঙ্কিংয়ে 7 নম্বর আছে। এই মরক্কো টিমটাকে ফ্রান্সকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কিনা? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে রিয়েল টেস্ট যদি বলি মরক্কোর সাথে হবে। মরক্কো কিন্তু ম্যাচ বাই ম্যাচ দেখুন, আপনি ব্রাজিল এরপরের ম্যাচগুলো দেখেন, এরপরের ম্যাচগুলো ওইরকম দেখিনি আপনি স্কটল্যান্ডের সাথে, হাইতির সাথে। কিন্তু আপনার নেদারল্যান্ডসের সাথে যেই ম্যাচ খেলেছে, অনেক হিসেবে ফুটবল এবং যেই পজিশনে বল রেখে পুরো ম্যাচ ছড়িয়ে ঘুরিয়েছে নেদারল্যান্ডসের সাথে, সেই মরক্কোর সাথে একটা রিয়েল টেস্ট হবে আমার কাছে মনে হয় যে এই ফ্রান্সের। অ্যান্ড মরক্কোর যদি মরক্কো যেভাবে এগোচ্ছে, এটা আমার পার্সোনাল বিলিফ। এবং আফ্রিকান ফুটবলের একটা জোয়ার দেখছি আমরা। 10টা টিম এসেছিল বিশ্বকাপে খেলতে, তার মধ্যে 9টাই রাউন্ড অফ 32-তে গেল, সেখান থেকে বেশ কিছু হোপফুলি রাউন্ড অফ 16-এ যাবে। আফ্রিকান ফুটবলেরও বোধ করে একটা জাগরণ আমরা দেখলাম এই বিশ্বকাপটায়। দেখুন, অবশ্যই আফ্রিকানরা কিন্তু এখন সব কিছু ফলো করে, আপনার বিশেষ করে সে আফ্রিকার ঘরানার যে ফুটবল শুধু শক্তি দিয়ে খেলা, সেটা থেকে বেরিয়ে এসেছে। তারা ইউরোপিয়ান স্টাইল এবং আপনার ল্যাটিন ফুটবলটাকে ফলো করে। সো আমার মনে হয় যে এই আফ্রিকা এই জায়গায় আসার পিছনে কিন্তু অবশ্যই তাদের কোচ যাদের নিয়োগ দিচ্ছে এবং ভালো মানের ইউরোপিয়ান কোচ, ল্যাটিন কোচ তাদের দলের কোচিং স্টাফের সাথে জড়িত, এবং তারা ওই ফিলোসফিগুলো বিশ্বাস করে। দেখুন, ব্রাজিলের কথা যদি বলি, আপনি কার্লো আনচেলত্তিকে কেন দায়িত্ব দিয়েছে? দীর্ঘদিন তারা ব্রাজিলিয়ান কোচদেরকে দিত। সো এটা দেওয়ার কারণ হলো একটা জিনিস, ওইখান থেকে বেরোয় ব্রাজিল যেন, এখন আমরা ব্রাজিলকে সেই ছোট ছোট পাসে সবসময় দেখি না, লং বলও খেলছে ডিউ টু আপনার গেমের যে আপডেট ওয়াইজ যদি ফুটবলটা মাঠে ইমপ্লিমেন্ট না করতে পারে এবং বর্তমান মডার্ন ফুটবলের সাথে যদি সংযোগ না থাকে, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। এবং পাশাপাশি কোচ প্রয়োজন সেরকম, যেরকম আপনার আনচেলত্তির কথা বলি, আনচেলত্তিকে আমরা জানি যে সবার আগে আলাদা দর্শন আছে এবং টিমকে কিভাবে ম্যানেজ করতে হয় সব কিছুই উনি জানে, এবং অপোনেন্ট টিম নিয়ে যে অ্যানালাইজিং উনার। সো আমার মনে হয় যে এই জন্যই কিন্তু ব্রাজিলের মতো দল আপনার আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে। সো আফ্রিকানরা সেখানেই সেম, আফ্রিকানরাও চিন্তা করেছে তারা কেন চ্যাম্পিয়ন হতে পারে, তাদের সব কিছু আছে, সক্ষমতা ফিজিক্যাল থেকে শুরু করে সব জায়গায়। ডিউ টু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে ওদের দুর্বলতা ছিল, তারা কিভাবে ম্যাচ জয় করতে হয় সেটার জন্য তারাও কোচিং স্টাফ এবং তাদের ফিউচার প্ল্যানগুলো তৈরি করছে ওইভাবে। আমরা এখন একটু ফ্রান্সের ম্যাচ থেকে নজরটা সরিয়ে অন্যদিকে নিতে চাই, যেখানটায় গতকাল রাতে আমরা দেখলাম মেক্সিকো তারা খেললো, হোম টিম, 81,000 দর্শক ছিল এবং তারা সেভাবেই ডেলিভার করেছে, ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে। এবং প্রথমবারের মতো উত্তর আমেরিকার কোনো দল বিশ্বকাপের নকআউটে তারা জিতলো দক্ষিণ আমেরিকাতে। আমরা ফার্স্ট গোলটাতে দেখতে চাই, ম্যাচের ফার্স্ট গোলটা কিনিওনেস সৌদি লীগ থেকে দুর্দান্ত ফর্ম নিয়ে এসেছিলেন এবং বিশ্বকাপে তিনি ডেলিভার করেছেন। বলটা উইন করে তিনি উইং ধরে একটা চমৎকার রান দিয়েছেন এবং that was a very nice pass, I have to say. সুন্দর, মানে এত ওপেন স্পেস পেয়েছে, একদম ফাস্ট পুল দিয়ে দিয়েছে কিমিয়ানেস। কিভাবে ব্যাখ্যা করবেন এই গোলটাকে? খুবই চমৎকার পাস, এটা বলতেই হবে। কিভাবে ব্যাখ্যা দিবেন এই গোলটা? স্পেস পেয়েছে, অনেক স্পেস পেয়েছে, সে সময় পেয়েছে বল মারার। একদম বলটা যখন গোলকিপারের একদম যে পজিশন ছিল, আমার কাছে মনে হয় যে ডিফেন্ডার কিন্তু অলরেডি সেকেন্ড পোস্টটা ব্লক করেছে, গোলরক্ষক যে পজিশনে ছিল আরেকটু যদি গোলকিপার আরেকটু জায়গা নিতে পারতো ফার্স্ট পোলে, তাহলে এই গোলটা কনসিড করে না। আপনি খেয়াল করে দেখেন, সেকেন্ড পোস্ট অলরেডি ডিফেন্ডার ব্লক করে দিয়েছে। অবভিয়াসলি সে ফার্স্ট পোলে শট করেছে, হাতের উপর দিয়ে গোল হয়েছে ডিউ টু ভিশন, গোলরক্ষকের ভিশনটা তখন দেখেন আপনি, এই দেখেন শটটা করেছে ফার্স্ট পুল দিয়ে হাতের উপরে, গোলরক্ষকের পজিশনটা যদি ঠিক জায়গায় থাকতো, একদম ফার্স্ট পুলটা একদম ছেড়ে রেখেছে, দেখেন অনেকটাই ছেড়ে রেখেছে। সো এই জায়গায় যদি গোলরক্ষক আরেকটু জায়গাটা নিতে পারতো, অ্যাঙ্গেলটা কভার করতে পারতো, অবভিয়াসলি এই গোলটা হয় না, গোলরক্ষক সেভ করতে পারতো। এবং কাউন্টার অ্যাটাকটাও হ্যাঁ, কাউন্টারও চমৎকার কাউন্টার অ্যাটাক করেছে, অ্যাটাকটা চমৎকার ছিল এবং ওপেন স্পেসে বল পেয়ে গেছে। কিনিওনেস এবারে পাওয়ারফুল শট ছিল, কিন্তু দিন শেষে গোলরক্ষক ফার্স্ট পুলে গোল খেয়েছে, যে পজিশনে ছিল পজিশন থেকেই গোল খেয়েছে। সো আমার মনে হয় যে এটা গোল কিপিং এর ব্যাকরণ সম্ভবত এই ধরনের পজিশনে ফার্স্ট পুলে অবভিয়াসলি এখানেই করবে, বড় মিস্টেক ডিউ টু আপনি, হ্যাঁ অবভিয়াসলি ডিউ টু আপনার ডিফেন্ডার কিন্তু তার রোলটা প্লে করেছে, সেকেন্ড পোস্টটা টোটালি ব্লক করেছে। কিলিয়ান এমবাপ্পের গোলটা দেখেন, ওইখানে ডিফেন্ডারদের ভুল ছিল, ডিউ টু সে
গোলরক্ষকের on ভীষণ রেখেছে। নষ্ট করেছে এবং সেকেন্ড পোস্টটা সে কোনো কাভার করে না, কিন্তু এখানে সে সেকেন্ড পোস্ট কাভার করেছে ফার্স্ট বলে গোলরক্ষক তার পজিশনে, সেখান থেকে গোলটা হয়েছে। আমরা মেক্সিকোর সেকেন্ড গোলটা দেখতে চাই। রাউল হিমেনেজের যে হিমেনেজ। গোলটা ছিল, সেই সেকেন্ড গোলটা যদি আমরা দেখি, আরেকটা চমৎকার বিল্ড আপ ছিল নিচ থেকে। Wow! হিমেনেজ নিজে চমৎকার একটা বল কন্ট্রোল করেছিল, যদিও সেটা ডিফেন্ডার হয়নি। দেখেন, ডিফেন্ডার ক্লিয়ারেন্স দেখেন, টোটালি ব্যাড ক্লিয়ারেন্স। কি করবে, ধরেন আপনার এই যে ডিফেন্ডারদের মার্কিং এবং আপনার ক্লিয়ারেন্সটা, প্রথম ক্লিয়ারেন্সটাই দিয়ে দিয়েছে পাস, দেখেন আপনি খুবই বাজে ক্লিয়ারেন্স করেছে ডিফেন্ডার। পায়ে দিয়ে দিয়েছে অনেকটা সুইসাইড লাইকে। হ্যাঁ, এবং এই জায়গাটা আমার একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো, দুজন মেক্সিকান প্লেয়ার তার সামনে থাকার পর, একটা ফ্রি স্পেস থাকার পর মিডফিল্ডে এই যে এখান থেকে বের হলো কিভাবে আপনি দেখেন, কাভারিং দেখেন, ও কিন্তু আরও একটু স্টেপ আগেই থাকলে কিন্তু বলটা পায়। স্টপার দেখেন, দুইজন ডিফেন্ডার চেস করছে, দেখেন এই যে মাঝখান দিয়ে গেছে, তখন ও কাভার করা উচিত ছিল, অবভিয়াসলি ও কাভার করা উচিত ছিল প্রথম, আর এইখান থেকে আবার সে পেয়ে গেছে। এবং আবারও ওপেন স্পেস, একেবারেই ওপেন স্পেস। রাউল হিমেনেজের মতো একজন, গোলকিপার এখানে কিছুই করা ছিল না। টু মাচ স্পেস ওয়াজ দেয়ার। এবং রাউল হিমেনেজ যেই মানের ফুটবলার, তিনি যেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে ডমিনেট করেছে, তার কাছ এবং থেকে ফিনিশিং দেখেন, চমৎকার ফিনিশ করেছে, এখানে কিছু- ওপেন স্পেস, পোস্ট পেয়েছে, একদম চমৎকার ফিনিশ। মেক্সিকো 1986 সালের 1986 সালের পর থেকে তারা কখনোই নকআউটের কোনো ম্যাচ জেতেনি। এটা তাদের 40 বছরের অপেক্ষা কাটিয়েছে। এবং এই মেক্সিকো টিমটাকে কেমন দেখছেন? মেক্সিকোকে আমরা যদিও ফুটবলের বড় নাম বলা হয় মেক্সিকোর, এবং তাদের একটা ভালো হেরিটেজ আছে ফুটবলের, নর্থ আমেরিকাতে তারা বেশ ভালো দল, কিন্তু মেক্সিকোকে কখনোই আমরা সেকেন্ড রাউন্ডে বেশি চিন্তা করি না। দেখুন, এই মেক্সিকোর কথা যদি বলি, আপনার রাউন্ড রবিন লিগের খেলাগুলোতেই দেখি আমরা প্রথম থেকে কিন্তু একমাত্র দল তারা 9 পয়েন্ট নিয়ে কিন্তু 32-এ এসেছে, ওরা এবং আর্জেন্টিনা, এই দুটো দল। এবং দুটো দলের কিন্তু আপনার পারফরমেন্স যদি দেখেন, ম্যাচ বাই ম্যাচ অসাধারণ খেলছে। এবং এই মেক্সিকো 86-এর মেক্সিকোর পরে যদি একটা সুশৃঙ্খল দল দেখি এই দলটা, এবং তারা কিন্তু কোনো মাঠের পারফরমেন্স করে যাচ্ছে, অপোনেন্ট যারাই আসুক তাদেরকে একদম মনে হয় যে হেসে খেলে হারাচ্ছে এবং ডমিনেট করে হারাচ্ছে। সো এই দলটা অসাধারণ একটা দল, এবং এই দলটা মানে ডিজার্ভ করে যে 16-এ আসার মতো। এবং আমার তো মনে হয় যদি কোনো অঘটন না ঘটে, তারা হয়তো আপনার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে অবশ্য মেক্সিকোকে বেশ বড় একটা বাধা টপকাতে হবে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে আজকে রাতের যে ম্যাচটা আছে ইংল্যান্ড এবং কঙ্গো, সেই ম্যাচটার দিকে তাকাতে হবে। ইংল্যান্ড টিমটা কি এই মেক্সিকোকে চ্যালেঞ্জে ফেলতে পারবে? যদিও ইংল্যান্ডের টিমটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব, কিন্তু ইংল্যান্ডের মতো একটা টিমের সঙ্গে যখন আপনি খেলতে নামেন, তখন আপনার আলাদা প্রিপারেশন দরকার হবে, আলাদা মাইন্ডসেটের দরকার হবে। মেক্সিকোর অনেকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, সো ইংলিশ প্লেয়ারদেরকে তারা চিনবেন, সেটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই মেক্সিকো টিমটাকে ইংল্যান্ডের মতো একটা প্রতিভাবান টিমকে বিট করার অ্যাবিলিটি, দেখুন হোম ক্রাউড একটা অ্যাডভান্টেজ ওদের, এবং পাশাপাশি ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলবে। আমরা ইংল্যান্ডের ম্যাচ দেখেছি, আপনি গানার সাথে ম্যাচটা দেখুন। ইংল্যান্ড কিন্তু যেই লাইন আপ, আপনার সাকা, আপনার রাশফোর্ড, কেইন, হ্যারিকেনের মতো দুর্ধর্ষ অ্যাটাকিং সাইডকেও আটকে দিয়েছে গানা। সো হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডের সাথে ম্যাচের আগ পর্যন্ত তাদের ওই ফেসটা করতে হলে ইংল্যান্ডকেও আসতে হবে। সো ইংল্যান্ড আগে কঙ্গোর সাথে জিতে আসুক, তারপর আমরা দেখি লেটস সি ইংল্যান্ড কার সাথে খেলে, বা ইংল্যান্ড আসে না কঙ্গো আসে, তা তো ঠিক নেই। সো আমরা দেখি, সময় আসলে বলে দিবে। রাতের আরেকটা ম্যাচ ছিল নরওয়ে এবং আইভরি কোস্ট। আইভরি কোস্ট কিন্তু বেশ ভালো চ্যালেঞ্জ জানিয়েছে নরওয়েকে, বাট আই থিঙ্ক নরওয়ে এবারে ওয়ার্ল্ড কাপে বেশ চমৎকার প্রিপারেশন এসেছে। আমরা নরওয়ের ইতিহাসের সবচেয়ে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নুসা এই গোলটা করেছিলেন, আমরা সেই গোলটা দেখতে চাই। নরওয়ের ইতিহাস ব্রেক করে একটা গোল, উইং থেকে বল পেয়েছেন, নিজেই গিয়েছেন, দেখেন কত সুন্দর, চমৎকার করে ঘুরিয়ে দিয়েছে, একদম রেইনবো কিক, চমৎকার গোল করেছে। সেম গোল কিন্তু করেছে আর্জেন্টিনার একটা ম্যাচে, আর্জেন্টাইন মনে হয়, লাস্ট আর্জেন্টিনার মনে হয়। আর্জেন্টিনা ম্যাচের লাস্ট ম্যাচটা তো সবকটাই না সেট পিসে ছিল, সেট পিস এটা না। বাট এই গোলটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? বেশ অনেকটা স্পেস বলটার ট্রাভেল, অনেক স্পেস পেয়েছে এবং দেখে শুনে সেকেন্ড পোস্টে বলটা ঘুরিয়েছে, অসাধারণ। আমার একটা জিনিস, যখন নুসা যখন বল হোল্ড করে রাখছেন, আরেকটুকে এই যে এই প্লেয়ারটা, এই দেখুন, ও যখন ডিফেন্ড করছিল, জাস্ট এই প্লেয়ারটাকে উচিত ছিল যখন সে ডিফেন্ড করছিল তাকে ক্লোজ করা,
সে যদি ক্লোজ করতো তাহলে এই শটটা করতে পারতো না। এবং শুধুমাত্র এই জায়গাটায় তিনি পাসিং অপশনে কিন্তু অন রেখেছেন, এখানটা অডেগার্ড আছে হ্যাঁ। বিপজ্জনক ফিনিশার, সে অডেগার্ডকেও কিন্তু কেউ মার্ক করেনি। সো না, মার্ক করেনি। নুসা যদি শটটা নাও নিতেন বা নরওয়ের জন্য হয়তো বা গোল পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যেত। হ্যাঁ, অবভিয়াসলি। নুসার সেই গোলটা আমরা দেখলাম, আপনি আমরা গোলটা দেখেন, দেখার মতো গোল হয়েছে। বিশ্বকাপে ধরেন যদি আমার মনে হয় যে বেস্ট কয়েকটা গোলের ওয়ান অফ দেম। আমরা তাদের নরওয়ের সেকেন্ড গোলটা দিকে যেতে চাই। সেকেন্ড গোলটা তো জাস্ট ক্লিনিক্যালি ফিনিশ করছে, আর চমৎকার একটা বল দিয়েছে, জাস্ট কাট ব্যাক করলো। আপনার হল্যান্ড শুধু বল আর্লিং হাল্যান্ডের মতো একটা প্লেয়ার, সে কিভাবে আনমার্ক থাকে? এখন এই জায়গাগুলো তো দেখেন, যখন স্পেসগুলো ক্রিয়েট করে, আপনার কাটব্যাকগুলো করে, কাটব্যাকের সময় কিন্তু ডিফেন্ডারদের ভীষণটা থাকতে হবে আপনার, মানে খুবই প্রখর একদম 100। এই দেখুন আপনি পুরো একদম খালি, এই প্লেয়ারটা কোনো দিকে শুধু বলের দিকে তাকাচ্ছে। আমার আর্লিং হাল্যান্ড যে যাচ্ছে সেটা কারোই খেয়াল নেই। আপনি দেখেন পিছে থেকে রানিং করছে, ও কাটব্যাকটা যখনই করে এই মানে হল্যান্ডকে কেউ যে মানে বোতলবন্দি করবে ওইখানে এবং তার সাথে স্পেস দিবে না এবং ক্লোজ থাকবে, সেই জিনিসটা হয়নি। আপনি খেয়াল করুন নাম্বার 6, আই থিঙ্ক নাম্বার 6, ইয়েস নাম্বার 6, দেখুন নাম্বার 6 এর উচিত ছিল টোটাল একদম হল্যান্ডের সাথে যাওয়া, ডিউ টু সে তার কোনো অপশন ছিল না কাটব্যাক করবে, আর সেটাই করেছে। হাল্যান্ডের মতো একজন প্লেয়ারকে আনমার্ক রাখাটা হয়তোবা ফুটবলের দৃষ্টিতে ক্রাইমই হবে, বিকজ ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল ফিনিশার এই মুহূর্তে ওয়ার্ল্ডে। হ্যাঁ, একদম সিম্পল একটা ফিনিশ, ডিউ টু মার্কিংটা একদম টু পুয়ার ছিল, খুবই পুয়ার ছিল। আমরা আইভরি কোস্টের একমাত্র যে গোলটা ছিল গতকালকের ম্যাচে সেটা একটু দেখতে চাই। আমার দিয়ালো গোলটা করেছেন, আমার দিয়ে ইয়াং এবং আইভরি কোস্টের নেক্সট ফিউচার প্রসপেক্ট বলা যায় তাকে। চমৎকারভাবে ঢুকে গোল করছে, দেখেছেন? চমৎকার গোল করছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স মেবি এটাকেই বলে। ম্যাচটা কিন্তু ড্রয়ের দিকে যাচ্ছিল, 85-6 মিনিটে গোলটা করেছে আপনার হাল্যান্ড। এই গোলটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন আপনি অ্যাজ এই যে প্রথমেই ধরেন আপনার দেখুন ফাইনালে যে ফাইনাল একটা ট্যাকেল করেছে, ওই ট্যাকেল থেকে সে দেখিয়ে এটা ইন্ডিভিজুয়াল একটা স্কিলের জন্য হয়েছে। আপনি যদি দেখেন ওইখানে ফাউল করলে পেনাল্টির সুযোগ ছিল, সো ওই রিস্কটা নেয় নাই, তখন হয়তো এক গোলে জিততে ছিল তারা নরওয়ে। কারণ এখানে যদি কোনো টাচ লাগে পেনাল্টি, কারণ কোনো অপশন নাই ডিফেন্ডারদের জন্য। এবং আমার দিয়ালোকে আমরা গতকালকের ম্যাচে হাল্যান্ডের গোলটাতে যদিও ওইখানে অবশ্যই ডিফেন্ডারদের ছিল, মার্কিংটা এবং পুয়ার ছিল। হাল্যান্ডের ওয়ার্ল্ড কাপের তার বাবা 98 ওয়ার্ল্ড কাপে ছিলেন, তার সময়ে বাবা দেখে গিয়েছিলেন রাউন্ড অফ 16, ছেলে এবার নরওয়েকে রাউন্ড অফ 16 তুললেন। হাল্যান্ডকে কেমন দেখছেন? যতটা প্রত্যাশা ছিল এই প্লেয়ারটার উপরে, প্রথমবার দেখুন হয়তো একটা ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচটা খেলেনি। সে যদি লাস্ট ম্যাচটাই খেলতো তো ওই ম্যাচেও কিন্তু আমরা গোল দেখতে পেতাম হয়তো ওর কাছে, কিন্তু ওদের 10টা খেলোয়াড়কে রেস্ট দিয়েছে কোচ, সো ডিউ টু এই ম্যাচটার জন্য। দেখুন একটা বিশ্বকাপে খেলতে এসেছে অনেক দিন পর, তারা যদি 16-এ না যেতে পারে, এই দলটা অনেক দিন যায় না। সো আমার মনে হয় তাদের প্রিভিয়াস পারফরমেন্স যদি দেখেন কোয়ালিফাইং রাউন্ডটা, এ হল্যান্ড কিন্তু গোলের পর গোল করে গেছে এবং এই নরওয়ে টিমকে টেনে এনেছে। সো আমার মনে হয় যে এই নরওয়ে ভালো ফুটবল খেলছে। এবং গত রাতে যদি দেখি আপনারা, অবশ্যই কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে, ক্লিনিক্যালি যে ফিনিশটা করেছে ডিউ টু এটা হয়তো অপোনেন্ট ডিফেন্ডারদের ব্যর্থতা, তাকে মার্কিংটা একটু পুয়ার ছিল। কিন্তু এই হল্যান্ড যত ম্যাচ যাবে ততই প্রুভ করবে। তবে নেক্সট ম্যাচটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাবে ব্রাজিলের সাথে। আমি এই ব্রাজিল এবং নরওয়ে ম্যাচটা আপনার কাছ থেকে কিছুটা অপিনিয়ন নিব, কিন্তু সেটার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, ব্রেকে যেতে হবে। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আপনি ব্রাজিল ফ্যান, নরওয়েকে গতকালকে রাতে দেখলেন, ব্রাজিলকে দেখলেন, ব্রাজিল দারুণ একটা ফুটবল ম্যাচ উপহার দিল। ট্যাকটিক্যাল ব্যাটলটা অন্তত ব্রাজিল খুব ভালোভাবে সামলেছে, এটা আমার পার্সোনাল বিলিফ। এই নরওয়ে ব্রাজিলকে ঠিক কতটা চ্যালেঞ্জ দিবে? দেখুন ব্রাজিল সেকেন্ড হাফটা যদি আমরা বলি জাপানের সাথে, ওই ব্রাজিলকে যদি আমরা মাঠে দেখি তাহলে কিন্তু অনেক ঘাম ঝরাতে হবে নরওয়েকে ডিফেন্ড করতে। কারণ নরওয়ের হয়তো আর্লিং হাল্যান্ডের মতো স্ট্রাইকার আছে, কিন্তু ব্রাজিল টিমটা যেভাবে ফুটবল খেলছে ম্যাচ বাই ম্যাচ,
অপোনেন্ট টিমের জন্য দুর্ধর্ষ হয়ে উঠছে। আর এই ব্রাজিলকে কিন্তু কেউ চাইবে না যে ফেস করতে, এবং ফেস করতে হলে যে অবভিয়াসলি তারা জানে যে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। কারণ ব্রাজিলের সাথে আমরা জাপানকে দেখেছি আর আগের ম্যাচগুলোতে নেদারল্যান্ডসের সাথে ফুল আপনার হাই প্রেসিং ফুটবল খেলতে, এবং এই ব্রাজিলের সাথে কিন্তু আমরা দেখিনি তারা লো মিড ব্লক, একদম তারপর mid block, লাস্টে গিয়েছে একদম লো ব্লকে। এ। ডিউ টু সেম থিং নরওয়ে করতে হবে, নরওয়ে কিন্তু ব্লক করেই খেলতে হবে। ট্রানজিশনে যদি রিগেইন করে যদি ব্রাজিলকে কোনোটা যদিও প্রেসার নরওয়ে ক্রিয়েট করতে একটু পারে। হয়তো অ্যাডভান্টেজ পাবে, যেহেতু তাদের মার্টিন অডেগার্ডের মতো একজন ক্রিয়েটিভ Creative মিডফিল্ডার midfielder আছে আছে। এবং হালান্ড এবং সরলোথের মতো দুজন ভালো ফিনিশার আছে। নরওয়ে হয়তো বা একটু অ্যাটাকিং খেলতে চায়। অবভিয়াসলি খেলবে, আর ব্রাজিলও চায় যে অ্যাটাকিং খেলুক। ব্রাজিলের সাথে যখন পজিটিভ ফুটবল খেলতে যাবে আসল আপনার পারফরমেন্সটা বেরিয়ে আসবে ব্রাজিল চায় যে তার উপরে কেউ হাই প্রেসিং করুক। হাই প্রেসিং যখনই করবে ব্রাজিলের যে প্লেয়ার আছে, যে কোয়ালিটি আছে, ব্রাজিল যে কোনো দলের ডিফেন্স ভাঙতে একদম মানে একেবারে পারদর্শী। সিদ্ধহস্ত। বিশেষ করে আপনার ভিনির কথা বলি, এখন ভিনি, রায়ান এবং কুনিয়া আছে উপরে। সো আমার মনে হয় যে এই দলটাকে ব্রাজিলকে আটকানোর জন্য অনেক পরিকল্পনা নিয়ে অনেক মাঠে নামতে হবে পরিকল্পনা আনতে হবে। নরওয়েকে। আমরা ব্রাজিল ম্যাচের দিকে যদিও আলাপ করছি, কিন্তু আজকে রাতে কিন্তু আরেকটা বিগ ম্যাচ অপেক্ষা করছে, বেলজিয়াম এবং সেনেগাল। এবং বেলজিয়ামের সোনালী প্রজন্মের লাস্ট ওয়ার্ল্ড কাপ বলা চলে। রোমেলো লুকাকুকে আমরা দেখছি যে তিনি একেবারে সুপার সাব হয়ে গেছেন, যিনি এর আগে একেবারে তাদের মেইন স্ট্রাইকার ছিলেন। এই বেলজিয়াম এবং ব্রাজিল সেনেগালের ম্যাচটাকে আমরা একটু তার দুই দলের এবারে ওয়ার্ল্ড কাপের জার্নিটা একটু দেখতে চাই। বেলজিয়াম ম্যাচ প্রতি বল দখলে রেখেছে 59.4%, যেখানটায় সেনেগাল রেখেছে 58%। ম্যাচ প্রতি গোল বেলজিয়ামের দুটো করে, সেনেগালের 2.7, একটু বেশি। এক্সপেক্টেড গোল যদিও আবার বেলজিয়ামের বেশি, 6.8, সেনেগালের সেটা 5.3। ম্যাচ প্রতি সফল পাস সেটা গড় হিসেবে বলছি, বেলজিয়ামের 462টি এবং সেনেগালের 459টি। গোল হজমের হার ম্যাচ প্রতি 0.7 বেলজিয়ামের, সেনেগালের 2। সুযোগ মিস, বিগ চান্স মিস করেছে বেলজিয়াম 5টি, সেনেগাল 6টি। মিক্সড একটা সিচুয়েশন। এক্সপেক্টেড খুবই গোল close, খুবই খুবই ক্লোজ, close, খুবই খুবই ক্লোজ। close। এবং এক্সপেক্টেড গোল যদিও বেলজিয়ামের বেশি, কিন্তু তারা ফিনিশ করতে পারেনি বেশি। ফিনিশ আবার সেনেগাল বেশি করেছে এক্সপেক্টেড গোলের তুলনায়। বল পজিশন হয়তো বা বেলজিয়ামের একটু বেশি, কিন্তু তারা সুযোগ মিস কম করেছে, কিন্তু গোল হজমও কম করেছে। কেমন কন্টেস্ট আশা করেন এই দেখুন ম্যাচে? এই ম্যাচটা কিন্তু আপনার অনেক কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। এই ম্যাচটা নিয়ে যদি আমরা বলি যে সেনেগাল ছেড়ে কথা বলবে না, আফ্রিকার পরাশক্তি, অসাধারণ একটা দল, এবং ওরা কিন্তু আজকের এই ম্যাচটা কিন্তু অনেক বেগ দিবে বেলজিয়ামকে আমরা দেখেছি যে বেলজিয়াম হয়তো লাস্ট ম্যাচটা ভালো খেলে জিতেছে, ভালো মার্জিনে জিতেছে, কিন্তু সেনেগাল যেই দলটা আছে, তাদের যে ডেপথ আছে, তাদের অনেক খেলোয়াড় কিন্তু ভালো ভালো লিগে খেলছে, এবং এখন এই সেনেগালের সাথে কতটুকু পেরে উঠবে তা হয়তো আজকে রাতেই দেখা যাবে। তবে আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে, এবং এই ম্যাচটা ইভেন ট্রাইব্রেকারে গড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি জাতীয় দলে খেলেছেন, আপনি জাতীয় দলে ক্যাপ্টেনও ছিলেন, ইফ আই এম নট রং। জি। হ্যাঁ, একটা জিনিস কি, এই জিনিসটা আপনার, আমি খেলোয়াড় পার্সপেক্টিভ থেকে আমি জানতে চাইবো যে বর্তমান যে সেনেগাল দলটা আছে, আমরা যতটুকু জানি যে সেনেগাল দলের ব্যাপক প্রবলেম চলছে। তারা বিশ্বকাপে গিয়ে তাদের নিজেদের খাবারটা তারা পাচ্ছে না অর্থাভাবের কারণে, নিজেদেরকে খাবার নিজেরাই কিনতে হচ্ছে, এবং তাদের কোনো টিম শেফ নেই। সেনেগাল ফুটবল ফেডারেশন তাদেরকে গত আফ্রিকান কাপ অফ নেশনসের যে বোনাসটা সেটা দিতে সেটা পারেনি। দেয়নি। পাপে থিয়াও যিনি কোচ আছেন, তিনি গত 6 মাস বেতন না পেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এরকম একটা টিম যখন নকআউটের মতো বিগ স্টেজে যায়, আপনি যখন টিমে ছিলেন, আমরা আশা করি বাংলাদেশ ফুটবলে তেমন কোনো সিচুয়েশন পড়তে হয়নি, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি প্লেয়ারদের উপর ঠিক কতটা প্রেশারাইজ করে? দেখুন আমাদের প্লেইং ক্যারিয়ারেও কিন্তু আমরা অনেক সিচুয়েশনে কাটিয়েছি, অনেক কষ্ট করে খেলেছি, কিন্তু দিন শেষে জাতীয় দলের জার্সি পরে যখন আমরা মাঠে নেমেছি, দেশের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। সেনেগালও সেম, সেনেগালের প্লেয়ারদের কিন্তু সেই জন্যই সেনেগাল কিন্তু তারা ফোকাস, তারা কি পেলো না পেলো সেটা ডাজেন্ট ম্যাটার, তারা ফোকাস করছে যে একটা ইতিহাস গড়ার। দেখুন এই যে এই স্টেজে, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এসে যখন একটা জাতীয় দল এত কিছু না পাওয়ার পরও চেষ্টা করে খেলার জন্য, সেখানেই দেখা যায় যে খেলোয়াড়দের দেশপ্রেম। দেখুন আমরাও কিন্তু আমাদের সময় যখন আমরা সাব জিতেছি, সাব গেম জিতেছি, আমরা কিন্তু ওই রকম ফ্যাসিলিটিস, এখন যে ফ্যাসিলিটিস পাই কোনো কিছুই পেতাম না, ইভেন আমরা হাত খরচও পেতাম না। সো ওর পরেও কিন্তু আমরা মাঠে খেলেছি। জাতীয় দলের
জার্সি পরে যখন আমরা মাঠে নামি, একটা খেলোয়াড় নামে, তখন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দেশকে রিপ্রেজেন্ট করতে, দেশের সম্মান বয়ে আনতে। সো আমার মনে হয় যে এটা একটা পাশে রেখে সেনেগালিজরা অবশ্যই তারা ইতিহাস তৈরি করার চেষ্টা করবে। এবং এই সেনেগাল কিন্তু আপনার এত কিছু না পাওয়ার পরেও বিশ্বকাপ খেলছে এবং বিশ্বকাপে এসে এখনও কোনো কিছু বয়কটের ডাক দেয়নি। হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু দিন শেষে মাঠের পারফরমেন্স যদি দেখেন, আমার মনে হয় যে সেনেগাল সেটা দেখাবে না এবং তারা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করার চেষ্টা করবে। আমরা একটু ইংল্যান্ড ম্যাচের ছোট একটা জিনিস জানতে চাইবো। ইংল্যান্ডের যে সম্ভাব্য একাদশটা আমরা দেখছি, সেখানটায় বেশ ভালো একটা স্কোয়াড, কিন্তু এই জায়গাটায় এসে আপনি কি কোল পালমারের মতো একজন মিডফিল্ডার কিংবা ট্রেন্ট আলেকজান্ডারের মতো একজন রাইট ব্যাক, তাদেরকে কি মিস করছেন কিনা? কারণ বেশ সমালোচনা জন্ম দিয়েছে ইংল্যান্ডের এই টিমটা। কি মনে হয় যে যদি ইংল্যান্ড যদি সামনে যেতে থাকে তাহলে ব্রাজিলের সঙ্গে পড়বে, ব্রাজিলের লেফট উইংয়ে খেলছে ভিনিসিয়াস জুনিয়র, একজন রাইট ব্যাকের অভাব থাকাটা বা একজন কোল পালমার মতো একজন সৃষ্টিশীল মিডফিল্ডারের অভাব ইংল্যান্ডকে কতটা ভোগাতে পারে? দেখুন, থমাস টুকেলের কথা বলবো, আপনার ওদের কোচ যিনি আছেন, সো আমার মনে হয় যে উনি ডিসাইড করেছেন এই টিমটাকে একটা শেপে আনার জন্য। এই ইংল্যান্ড টিমকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু কন্টিনিউয়াস অনেক স্বপ্ন দেখতো, প্রত্যাশা করতো ইংল্যান্ড এটা করবো ওইটা করবে, কিন্তু এই বিশ্বকাপের আগে এই দলটাকে নিয়ে কিন্তু কোনো রকম মিডিয়ার মাথা ব্যথা ছিল না, কোনো প্রেশার ছিল না। ওরা কিন্তু সব কিছু হাইটে রেখে করেছে এবং বিশ্বকাপের শুরু থেকে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা এই বিশ্বকাপে এসেছে শুধু পার্টিসিপেট করার জন্য না, একটা জায়গায় যাওয়ার জন্য। এবং আপনার অ্যাটাকিং সাইডে দেন হ্যারি কেইন, সাকা এবং রাশফোর্ডকে কিন্তু প্রথম দিকে খেলা ছিল না কোচ যখন দেখলো যে সাকা রাশফোর্ড ছাড়া এই ইংল্যান্ডের অ্যাটাকিং থার্ডটা দুর্দর্শ নয়, তো তারা কিন্তু চেঞ্জ করেছে এবং অলরেডি কিন্তু এই টিমটাকে কিন্তু একটা শেপে নিয়ে এসেছে এবং পিছন থেকে বেলিংহাম, এডারসন এবং রাইসের কথা বলবো, অসাধারণ ফুটবল খেলছে। সো আমরা ইংল্যান্ডের টিমটাকে নিয়ে এবং কঙ্গো টিমটাকে আরেকটু আলাপ করব, তবে একটা বিরতির সময় আছে, বিরতিটা নিতে হচ্ছে। ঠিক আছে, এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতি পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। আমরা আলাপ করছিলাম ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে, ইংল্যান্ডের সক্ষমতা নিয়ে। আপনি বলছিলেন যে রাইস এবং রাশফোর্ড বা বুকায়ো সাকা চেঞ্জ করে দিতে পারেন। হ্যারি কেইনকে দেখলাম এই মৌসুমে 70টা গোল করলো। ইংল্যান্ড ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে, ডিআর কঙ্গো যদিও সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসছে, কতটা ডমিনেটিং ফুটবল খেলবে বা এই ম্যাচে ফলাফল কি হতে পারে? দেখুন, অবশ্যই আপনার কঙ্গো খেলবে একটা জায়গায়, যে সেটা হচ্ছে লো ব্লক করে খেলবে, হয়তো মিড ব্লক বা লো ব্লক করে, কারণ ডিউ টু ইংল্যান্ডের সাথে যদি আপনার প্রেসিং ফুটবল খেলতে যায় এই কঙ্গো অনেকগুলো গোল কনসিড করবে। তো আমার মনে হয় যে ইংল্যান্ডের যে দলটা অসাধারণ একটা দল, এই দলের সাথে যত সম্ভব কঙ্গো চেষ্টা করবে গোলটা যত দেরিতে কনসিড করে, যতই সময় যাবে ইংল্যান্ডের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ধরুন একটা বড় দল যখন গোল পাবে না তখন পাজেলড হয়ে যায়। সো আমার মনে হয় যে ইংল্যান্ড চেষ্টা করবে যত দ্রুত সম্ভব কঙ্গোর বিরুদ্ধে গোল করা। আর বেলজিয়াম সেনেগাল ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? বেলজিয়াম সেনেগালের ম্যাচে আমি 50-50, কারণ এই ম্যাচটা ছেড়ে কথা বলবে না আপনার সেনেগাল। টাই ব্রেকারে যেতে পারে টাইব্রেকারে। সেক্ষেত্রে বোধ করি হাইটের সুবিধাটা নিয়ে সেনেগাল, এডওয়ার্ডো মেন্ডির হাইটের সুবিধাটা হয়তো বা সেনেগাল পেতে পারে। দেখুন, আমার কাছে মনে হয় টাইব্রেকারে যদি যায়, আপনি মেন্ডির কথা বলছেন, কিন্তু আমি কোর্তোয়াকে এগিয়ে রাখবো। ওকে, আমরা আপনার সঙ্গে অনেকক্ষণ আলাপ করলাম, আমরা আপনার সঙ্গে বেশ অনেকটা সময় অনেক কিছুই জানতে পারলাম। লাস্ট যদি একটা জাস্ট আপনার খুব সংক্ষেপে জানতে যাব, 4টা দেশের নাম বলবেন যাদেরকে আপনি সেমিফাইনালে দেখছেন। অবভিয়াসলি আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো সেমিফাইনালে যাবে, ওইখান থেকে ফ্রান্স আসবে। ফ্রান্স, স্পেন আর পর্তুগাল। সো ইন দ্যাট কেস আমরা একটা ফ্রান্স আর্জেন্টিনা ফাইনালকে আরেকবার আশা করতে পারি। আমার মনে হয় যে এবার যদি ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালে যায়, ব্রাজিল ফাইনাল খেলবে। ইন দ্যাট কেস আমরা সেটা নিয়েও পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন জানিয়ে দিব আজকের কুইজ। বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি দিন অপরাজিত থাকার রেকর্ড কাদের? অপশন এ ব্রাজিল, অপশন বি ইতালি, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি নেদারল্যান্ডস। আপনার উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 21, এরপর সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি
লিখে আপনার স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ারস্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।